চুক্তিভিত্তিক যাতায়াতে বাজার হারাচ্ছে রাইড শেয়ারিং অ্যাপস। নীতিমালা বাস্তবায়নের অভাবে যাত্রী ও চালকের নিরাপত্তা বিঘ্নিত। সড়ক বিভাগের উচ্ছেদের প্রতিবাদে উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট। তেল পরিবহন বিক্রি বন্ধ। পেট্রোল পাম্প মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করেছে। এখন তেল পাচ্ছি না, এই তেলের কারণে সমস্যা, আমরা টিপে যেতে পারবো না। খালি আমার একার না, এ তো সারা বাংলাদেশে বিশাল একটা সমস্যা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত আজ। ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, ঘোষণা ট্রাম্পের। অবকাঠামো উন্নয়ন সহ ধ্বংসপ্রাপ্ত উপত্যকা পুরোপুরি ঢেলে সাজানোর প্রস্তাব। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। নানা কারণে দিন দিন রাইড শেয়ারিং অ্যাপস থেকে মুখ ফিরিয়ে কন্ট্রাক্ট বা ভাড়ার দিকে ঝুঁকছেন রাইড শেয়ার করা চালকরা। আর অ্যাপে চালক সহ যাত্রীরাও ঝুঁকছেন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সড়কে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। ফলে চালক যাত্রী উভয়েই নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় ঝুঁকিতে রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন রাইড শেয়ারিং নীতিমালা বাস্তবায়নের অভাবে ঘটছে এমনটা। এ নিয়ে অনেকটাই নিষ্ক্রিয় বিআরটিএ। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। যানজটের নগরী ঢাকায় অল্প সময়ের মধ্যে দূরের গন্তব্যে পৌঁছাতে অনেকেরই পছন্দের বাহন মোটরসাইকেল বা বাইক। এই সুযোগে রাজধানীতে জনপ্রিয় হয়ে ওঠে রাইড শেয়ারিং অ্যাপের ব্যবহার। তবে ধীরে ধীরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই খাতে, যার বড় কারণ জনপ্রিয় এই অ্যাপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চালকরা। কন্ট্রাক্ট বা সরাসরি ভাড়া ঠিক করে রাইড শেয়ার করা যেন নিয়মে পরিণত করেছেন তারা। অজুহাত দিচ্ছেন রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর কমিশনের নামে অতিরিক্ত অর্থ নিচ্ছে তাদের কাছ থেকে। তেলের যে দাম, পার্সপাতির যে দাম, এগুলো তো আমরা গাড়ি চালায় পোষাতে পারছি না। এই জন্য আমি অ্যাপসে ব্যবহার করি না। অ্যাপস আমার অলরেডি 4টা অ্যাপস আমি টোটালি বন্ধ রাখছি। কন্ট্রাক্ট লইলে মনে করেন আমরা কম বেশি অনেক সময় যাওয়া যায়, কিন্তু অ্যাপসে এমন ভাড়া দেয়, কিন্তু আমি 2 কিলো 2.5 কিলো ঘুরে ওই খ্যাপটা নিতে হয়। এদিকে অ্যাপে চালক খুঁজে না পাওয়ায় যাত্রীরাও আগ্রহ হারাচ্ছেন অ্যাপ ব্যবহারে। যাত্রীর গন্তব্য পছন্দ না হলে রাইড ক্যান্সেল করে দেওয়ার ঘটনাও ঘটছে অহরহ। তাই অনেক সময় যাচ্ছেন কন্ট্রাক্টে। অ্যাপসের মাধ্যমে অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি কনফার্ম করি, রাইডাররা ফার্স্টে আমাকে বলে আপনি কোথায় যাবেন, আপনার ভাড়া কত। আমি যদি আমার অনেক সময় প্রমোশনাল অফার থাকে, আমি যদি বলি যে না আমি পাচ্ছি 80 টাকায়, উনি বলে সরি আমি যাব না। সরাসরি পাচ্ছি, আসে আমাদের যাওয়া দরকার, অ্যাপসের জন্য বসে থাকতে হয়। চালকরা অ্যাপ ব্যবহার না করায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো। বাধ্য হচ্ছেন তাদের পরিষেবা বন্ধ করতে। নিবন্ধিত 15টি কোম্পানির 13টির বার্ষিক লাইসেন্সও নবায়ন হয়নি। এদিকে অ্যাপ ব্যবহার কমায় নানাভাবে হেনস্থা হচ্ছেন যাত্রীরাও। ভাড়া নিয়ে দরদাম করার সময় কটূক্তিও শুনতে হয় কখনো। এছাড়া যাচ্ছে তাইভাবে গাড়ি চালানো, ত্রুটিযুক্ত বাইকে রাইড দেওয়া সহ নানা বিষয়ে ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে অ্যাপের বদলে কন্ট্রাক্ট রাইড শেয়ারিং এর কারণ। সম্মানিত নগরবাসী যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই এইসব রাইড এড়িয়ে চলার চেষ্টা করবেন। ওঠার সময় আপনারা অ্যাপ অনুসরণ করে উঠবেন, কোনো দুর্ঘটনার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেবে। অ্যাপভিত্তিক যানবাহনকে শৃঙ্খলার মধ্যে আনতে 2017 সালে আইন করা হলেও বাস্তবায়ন হচ্ছে না। তাই বিশৃঙ্খলেই রয়ে গেছে এই খাত। বিআরটিএ যদি রুলস অ্যান্ড রেগুলেশন করে থাকে তাহলে অন্যান্য দেশ হলে তাকে কিন্তু জিজ্ঞাসা করতো এই আইনটা অনুযায়ী কাজ করছে কি না, তুমি কি জানো, না করলে তাহলে তোমার দায়টা কোথায়। এই যে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার টপে, এই টপে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার সংস্কৃতি আমাদের এখানে হয়নি। নিয়ন্ত্রণ সংস্থা বলছে অ্যাপ ভিত্তিক রাইডিংয়ে শৃঙ্খলা ফেরাতে সব পক্ষের সাথে শীঘ্রই বসবে বিআরটিএ। পুলিশ এবং ম্যাজিস্ট্রেট দিয়ে এটা আসলে খুব একটা কার্যকর না। আমরা মাঝে মাঝে এটা করে থাকি, কিন্তু এটা খুব একটা কার্যকর না। রাইড শেয়ারিং কোম্পানির কাছেও আমরা প্রস্তাব চেয়েছি যে তাদের কি প্রস্তাব, এটা কিভাবে আমরা সাহায্য করতে পারি, তাদেরও তো সহায়তা করার প্রয়োজন আছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে যানজটের এই নগরীতে 5 লাখের মতো এবং সারা দেশে আরও প্রায় 12 লাখ মোটরযান রাইড শেয়ারিং করে চলে, যার অধিকাংশই অ্যাপের বিপরীতে চলে কন্ট্রাক্টে। প্রতিষ্ঠানটি আরও জানায়, অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিংয়ে যুক্ত আছে 28,000-এর মতো মোটরযান রাইডার। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। চট্টগ্রামে চালককে মারধরের প্রতিবাদে রাতভর বিক্ষোভ করেছেন বন্দরের পণ্য পরিবহনে জড়িত প্রাইম মুভার চালক শ্রমিকরা। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের ডিসি পার্কে কথা কাটাকাটির জেরে এক চালককে মারধরের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়, এতে আহত হন বেশ কয়েকজন। প্রতিবাদে রাতেই চট্টগ্রাম বন্দরের সিপিআর গেটের সামনে অবস্থান নেন চালক শ্রমিকরা। বন্ধ থাকে বন্দরের পরিবহন। আরও জানাচ্ছি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 25 থেকে 30 জনের একটি দল লাঠিসোঁটা হাতে এভাবে আক্রমণ করে চট্টগ্রামের ফৌজদার হাটের ডিসি পার্কে। এক পর্যায়ে ফটক ভেঙে ভেতরে ঢুকেও চলে তাণ্ডব। ভাঙচুর করা হয় ফুলের টব, দোকানপাট। পরে পাল্টা ধাওয়া করে পার্কের কর্মীরাও। দুই পক্ষের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। প্রধান ফটকের টিকিট কাউন্টারও ভাঙচুর করা হয়। লরি চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বলে জানা যায়। কথা কাটাকাটির জেরে এক লরি চালককে মারধর করেন পার্কের কর্মীরা। পরে চালকরাও সংগঠিত হয়ে চালান পাল্টা আক্রমণ। অপরাধ ছিল শুধুমাত্র ব্রেক 1-2 হাত আগে কেন গেছে গাড়িটা, এটাই অপরাধ ছিল, আর কোনো অপরাধ ছিল না। পার্কের ভিতরে ঢুকোয় আমরা যেগুলো ছিলাম সবাই আমাদেরকে আটকায় রাখছে। এদিকে এই ঘটনার জেরে চট্টগ্রাম কাস্টমস সংলগ্ন বন্দরের সিপিআর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে প্রাইম মুভার চালকরা। মূল সড়কে যান চলাচল বন্ধ করে দেন তারা। চালকদের মারধরকারীদের গ্রেপ্তার ও পার্কের ফুল উৎসব বন্ধের দাবি জানান তারা। যারা আমাদের ভাইদেরকে অতর্কিতভাবে কিরিজ নিয়ে হেলমেট পরে আসছে, হেলমেট বাহিনী, এই বাহিনী সর্বোচ্চ তাদের শাস্তি চাই, এমনকি আমাদের এই টিসিফার বন্ধ চাই। এরা আতঙ্কভাবে ওইখানে আমাদের থেকে পাথর, আপনার খিরিজ মিরিজ যে এটা আছে সেটা নিয়ে ওরা বের হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এটা সুষ্ঠু বিচার এবং তদন্ত না হবে ততক্ষণ পর্যন্ত চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম শহর, মহানগর সব বন্ধ থাকবে। শ্রমিকদের আন্দোলনে সড়কের দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উপায় না দেখে হেঁটেও গন্তব্যে রওনা হন তারা। মধ্যরাতে চট্টগ্রাম বিমানবন্দর, দুটি ইপিজেডকে যুক্তকারী নগরীর প্রধান এই সড়কটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন নেতারা। তবে কর্মবিরতি চলমান রেখে সকালে বন্দর গেটে অবস্থানের ঘোষণা দেন তারা। জনগণের জন্য যে জনগণ ভোগান্তি ভুগতেছে তাদের জন্য চিন্তা করে আমরা এই রাস্তা ক্লিয়ার করে দিব। কালকে সকাল 9টা বাজে আমরা 4 নম্বর গেটের মধ্যে অবস্থান করব। তবে নেতাদের এই বক্তব্য প্রত্যাখ্যান করে সড়ক থেকে উঠে যেতে অস্বীকৃতি জানান শ্রমিকরা। বরং আরও উত্তেজিত হয়ে সড়কের মাঝে বিভাজক ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন তারা। তবে পরে ভোর 4:30টার দিকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন লরি চালকরা। এখন চট্টগ্রাম। উচ্ছেদ অভিযানের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকরা। এতে উত্তরের 16 জেলায় জ্বালানি তেল বিক্রি, পরিবহন ও সরবরাহ বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী ও সৈয়দপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুমা আক্তার, আমিরুল বাপ্পি, আর বাঘাবাড়ি ডিপো থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত রহমান। শুরুতেই যেতে চাই রাজশাহীতে মাসুমা আক্তারের কাছে। মাসুমা, জানাবেন অনির্দিষ্টকালের ধর্মঘটে রাজশাহীর যানবাহন চালকদের দুর্ভোগ কতটা বেড়েছে? উজ্জ্বল, পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু পেট্রোল মালিক যারা রয়েছেন বা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু সকাল 8টা থেকে আসলে তাদের সকল জ্বালানি তেল বিক্রি, বিপণন এবং যে উত্তোলন, বিপণন এবং পরিবহন সকল সেবা কার্যক্রম কিন্তু তারা বন্ধ রেখেছেন। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারাও সেভাবে আসলে যেহেতু কালই এই ঘটনাটি ঘটেছে, নওগাঁয় যে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ সেখান থেকে, এবং তারা বলছেন যে এটি একেবারেই অবৈধভাবে করা হয়েছে। কোনো রকম পূর্ব নির্ধারিত নোটিশ ছাড়াই আসলে এইভাবে উচ্ছেদ করা কিন্তু তাদের ব্যবসায়িক যে ক্ষতি তারা কিন্তু হয়েছেন। এতে করে কিন্তু এই যে আজকের যে ধর্মঘট তারা ডেকেছেন এবং সেটি অনির্দিষ্টকালের জন্যই তারা পালন করছেন সকাল 8টা থেকে। এবং আমরা লক্ষ্য করেছি সকাল থেকে যারা কর্মজীবী মানুষ রয়েছেন, যারা আসলে ভাড়ায় যারা গাড়ি চালান তারাও কিন্তু এসেছেন এখানে, এবং সকল ধরনের জ্বালানি তেল না পেয়ে বা গ্যাস না পেয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছেন। এবং শুধুমাত্র এই রাজশাহীর গণকপাড়ায় আমরা আছি এই মুহূর্তে, এই পেট্রোল পাম্পটি নয়, নগরীর যে সকল পেট্রোল পাম্প রয়েছে তারা কিন্তু প্রত্যেকটি পেট্রোল পাম্প ঘুরে ঘুরেই আসলে তাদের যে নির্ধারিত
যে জ্বালানি তেলটি সেটি কেনার জন্য কিন্তু তারা ঘুরছেন এবং ফিরে ফিরে যাচ্ছেন এবং অনেকেই এখানে এসেছেন। সকাল থেকে আমরা লক্ষ্য করেছি সাধারণ মানুষ বলছেন যে তাদের জন্য এটি একটি ভোগান্তির ব্যাপার, কারণ তারা পূর্ব নির্ধারিত হলেও আসলে এটি সেভাবে তারা জানতেন না এবং এই ধরনের কোনো নির্দেশনা কিন্তু তারা এখন পর্যন্ত না জানার কারণেই কিন্তু তারা কোনো রকমের প্রস্তুতিও কিন্তু গতকাল নিতে পারেননি। এতে করে কিন্তু আজকে পেট্রোল পাম্পগুলোতে এসে কিন্তু তারা ফিরে যাচ্ছেন এবং তাদের কর্মক্ষেত্রে তাদের পরিবহনটি কিন্তু চলাচল করতেও তাদের সমস্যা হচ্ছে। এতে করে তারা বলছেন এটি একটি বড় ধরনের সমস্যা। হঠাৎ করে এমন সিদ্ধান্ত না দিয়ে যদি আগে থেকেই আসলে কোনো সতর্কতা বা নির্দেশনা বা সচেতনতামূলক কোনো প্রচারণা যদি থাকতো, সেক্ষেত্রে হয়তো তারা তাদের প্রস্তুতি নিতে পারতেন। এবং আমরা যতটুকু জানি রাজশাহীতে যারা মালিক, যে পেট্রোল পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে তারা নিজেরাও উদ্বেগ প্রকাশ করছেন এই বিষয়টি নিয়ে। আসলে হঠাৎ করেই গতকালকে যেহেতু নওগাঁয় এই ঘটনাটি ঘটেছে, তারা বলছেন যে কোনো সময় রাজশাহী জেলাতেও কিন্তু তাদের সাথেও এই বিষয়টি ঘটতে পারে। তাতে করে কিন্তু তারাও বেশ উদ্বিগ্ন এবং তারা বলছেন যে বাংলাদেশ যে ডিলার্স, যে পেট্রোলিয়াম ডিলার্স বা ডিস্ট্রিবিউটরস রয়েছেন তাদের সাথে যোগাযোগ করছেন, যেভাবেই হোক তারা নিজেদের ভিতরে মিটিং বা মত বিনিময়ের মাধ্যমে আসলে এটির যে সুরাহা বা সমাধানের যে পথ সেটি কিন্তু তারা চাইছেন যে কোনো ধরনের নির্দেশনা আসুক। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে পেট্রোলিয়াম পাম্পগুলোতে আসলে জ্বালানি তেল বিক্রির ফলে ভোগান্তির খবর। এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি সৈয়দপুর রংপুর বিভাগের খবর জানবো। সেখানে আছেন সহকর্মী আমিরুল বাপির কাছে যাব এবং বাপি জানাবেন যে পেট্রোল পাম্প বন্ধ থাকার কারণে আসলে সেখানকার সর্বশেষ পরিস্থিতির খবর কি? মাসুমা, চিত্র আসলে আপনার রাজশাহীর মতোই। সৈয়দপুরে আমরা সকাল থেকেই আছি। সকাল 8টার আগে যখন আমরা এসেছি তখন পর্যন্ত যতগুলো যানবাহন এখানে এসেছে তারা ঠিকঠাক মতো জ্বালানি তেল পেয়েছে এবং এরপর থেকে ঠিক 8টা 4 মিনিটে আমি যে পাম্পটিতে দাঁড়িয়েছি এরা 8টা 4 মিনিটে বন্ধ করে দেয়। তাদের যে কর্তৃপক্ষ আর কি তাদের সাথে কথা বলে তাদের নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়ে থাকে এবং তারপর থেকেই আমরা দেখছি যে মোটরসাইকেল, কার, ট্রাক সহ যাদের যেসব যানবাহনের জ্বালানি তেলের দরকার পড়ে সেই সব যানবাহনগুলো আসছে এবং ফিরে যাচ্ছে। এবং আমরা কথা বলেছি তাদের সাথে যে যেহেতু কালকে রাত 9টার পরে এই ঘোষণাটি দেওয়া হয়েছে এবং খুব বেশি প্রচারণা পায়নি এই ধর্মঘটের খবরটি, যার কারণে বেশিরভাগ মানুষই আসলে জানেন না এবং তারা না জানার ফলে এরকম ঘুরে যেতে বাধ্য হচ্ছেন। সবথেকে বেশি ভোগান্তিতে যারা পড়েছেন তারা হচ্ছে দূরপাল্লার যেসব পরিবহন আছে, বিশেষ করে ট্রাক, পিকআপ অর্থাৎ পণ্যবাহী পরিবহন। এই পরিবহনগুলো তারা লম্বা লম্বা রুটে যাওয়ার জন্য বের হয়েছেন এবং তারা আমরা দেখেছি যে বেশ কিছু ট্রাক এখানেই তারা স্টার্ট বন্ধ করে তারা থেকে গেছেন, কারণ তাদের আর অত দূরে যাওয়ার মতো জ্বালানি অবশিষ্ট নেই গাড়িতে। তবে এখনও পর্যন্ত যাত্রীবাহী যেসব পরিবহন আছে, বিশেষ করে আন্তঃজেলা বাস, সেই আন্তঃজেলা বাসগুলো এখনও চলছে। তবে এটি কতক্ষণ চলতে পারবে সেটি নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন, কারণ গত রাত্রে তারা তেল ভরে রেখেছিলেন, সেটি আজকে যতক্ষণ তাদের তেলের স্টক থাকবে ততক্ষণ পর্যন্তই তারা বাস চালাতে পারবেন। তেল ফুরিয়ে গেলে তারা আর এই পরিবহনগুলো চালাতে পারবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষি সেক্টরের কথা একটু বলতে হয়। কৃষি সেক্টরে যারা প্রতিদিনের ডিজেল নিয়ে সেচ কাজ পরিচালনা করেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হওয়ার কথা বলছেন কৃষি বিভাগের কর্মকর্তারা, কিন্তু এই দিকে বেশিরভাগই বিদ্যুৎ চালিত পাম্প হওয়ায় খুব একটা প্রভাব পড়বে না কৃষিতে, এরকমটি মনে হচ্ছে। কিন্তু সবথেকে যে ভোগান্তিটা আমি সকাল থেকেই খেয়াল করছি সেটি হলো মোটরসাইকেল চালকদের। এমনও দেখেছি যে একেবারেই শেষ হয়ে গেছে এরকম অবস্থায় তারা মোটরসাইকেল এবং বিভিন্ন গাড়ি নিয়ে এসেছেন এবং সেইখানে তারা মানে এমনও অবস্থা হচ্ছে যে ফেরার পথে তারা ঠেলে নিয়ে ফিরতে হবে তাদের, এমনও আমরা দেখতে পেয়েছি। তো এই ভোগান্তিটা আছে সব থেকে বেশি। তো এই ছিল আমার কাছে সৈয়দপুরের শেষ অবস্থা। আমরা চলে যেতে চাই সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী রিফাত, তিনি জানাবেন বাঘাবাড়ি ডিপো থেকে যে তেল উত্তোলন যে বন্ধ রেখেছেন সেটার শেষ খবর এবং তার ফলে যে ভোগান্তি বা প্রভাব সেটির অবস্থা। রিফাত। একত্রতা প্রকাশ করে কিন্তু সিরাজগঞ্জের যে বাঘাবাড়ি অয়েল ডিপো রয়েছে, এই বাঘাবাড়ি অয়েল ডিপোতে কিন্তু সকাল 8টা থেকে তেল উত্তোলন এবং সরবরাহ বন্ধ রেখেছে এখানকার যারা ওনার্স অ্যাসোসিয়েশন রয়েছেন তারা। আসলে তারা যে ধর্মঘট ডাক দিয়েছেন তার সাথে কিন্তু একত্রতা প্রকাশ করেছেন উত্তরবঙ্গ যে ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন রয়েছে, তারাও কিন্তু একত্রতা প্রকাশ করে কিন্তু তারা তেল উত্তোলন বন্ধ রেখেছে এবং সরবরাহ কিন্তু বন্ধ রেখেছে। এতে করে উত্তরবঙ্গের যে
16 জেলা রয়েছে, এই 16 জেলায় কিন্তু তেল সরবরাহ সকাল 8টা থেকেই বন্ধ রয়েছে। পাশাপাশি সিরাজগঞ্জের যেগুলো পেট্রোল পাম্প রয়েছে সেগুলো পাম্পেও কিন্তু তেল সরবরাহ কিন্তু বন্ধ রয়েছে এবং বিক্রি বন্ধ রেখেছে এখানকার যারা পাম্প মালিকরা রয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই উত্তরবঙ্গের এই অয়েল ডিপোতে কিন্তু পদ্মা, মেঘনা এবং যমুনা 3টি ডিপো রয়েছে। এই 3টি ডিপো থেকে কিন্তু উত্তরবঙ্গের 16 জেলায় তেল সরবরাহ করা হয়ে থাকে। এই যে ধর্মঘটের কারণে সকাল থেকে যারা শ্রমিক রয়েছেন ট্যাঙ্কলরির, তারা কিন্তু এই বাঘাবাড়ি অয়েল ডিপোর সামনে অবস্থান নিয়ে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। পাশাপাশি তারা আসলে যদি বলছেন যে আসলে এই যে নওগাঁয় হঠাৎ করে যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন তাতে করে কিন্তু যে পাম্প মালিক রয়েছেন তারা উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে কারণে কিন্তু আসলে এই ধর্মঘট হঠাৎ করে রাত 9টার পরে কিন্তু এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এবং তারা যদি বলছেন যে এই যে হঠাৎ করে উচ্ছেদ অভিযান সেটি যদি আসলে সুরাহা না হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা এই যে অনির্দিষ্টকালের ধর্মঘট সেটি কিন্তু তারা পালন করে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমি এখানকার যারা অয়েল ডিপোর যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আসলে যদি বলছেন যে তাদের আসলে অয়েল ডিপোটি তারা চালু রেখেছেন, তবে আসলে যেহেতু কোনো ট্যাঙ্ক লরি তেল উত্তোলনের জন্য আসলে এখানে আসেনি, যে কারণে আসলে তাদেরকে বাধ্য হয়েই কিন্তু বন্ধ রাখতে হচ্ছে। তবে তারা যদি বলছেন যে আসলে প্রত্যাহার হয়ে গেলে কিন্তু তারা আসলে স্বাভাবিকভাবে আবারও সেই তেল উত্তোলন শুরু করতে পারবেন এবং উত্তরবঙ্গের যে জেলাগুলোতে রয়েছে সেই জেলাগুলোতে তারা কিন্তু সরবরাহ করতে পারবে। তবে এই যে পেট্রোল পাম্প হঠাৎ করে বন্ধ রয়েছে এতে করে কিন্তু দুর্ভোগে পড়েছে যারা দূরপাল্লার পরিবহনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছেন, কারণ সকাল থেকে কিন্তু তারা আসলে তেল পাচ্ছে না, যে কারণে বেলা যত গড়াচ্ছে তাদের কিন্তু দুর্ভোগটা আরো বাড়ছে। তো উত্তরের 16 জেলায় পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সূরা নিজামের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ দুপুরে অনুষ্ঠিত হবে। এখন চলছে আম্বয়ান। এদিকে ময়দানের আশেপাশের সড়কে হকারদের দৌরত্বে ভোগান্তিতে রয়েছেন মুসল্লিরা। এ বিষয়ে বিস্তারিত জানবো, টঙ্গী থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান ও রকিবুল রাহাত। শুরুতেই রাহাতের কাছে যেতে চাই। রাহাত, জানাবেন শেষ মুহূর্তের আম্বয়ানে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে? উজ্জ্বল, এই মুহূর্তে খেদমতি বয়ান করছে ভারতের মাওলানা আব্দুর রহমান। তিনি কুরআন শিক্ষার উপর যে গুরুত্বারোপ করতে হবে বর্তমানে সেই বিষয়টির উপরে মূলত আহ্বান করছেন এবং আমরা দেখছি যে খিত্তায় খিত্তায় যারা রয়েছেন তারা কিন্তু সেই হেদায়েতি বয়ান মূলত শুনছেন। এবং আমি আপনাকে একটু দেখাতে চাই যে ইজতেমা ময়দানের এখানকার চিত্র। আমরা দেখছি যে সকালের পর থেকে অর্থাৎ ফজরের নামাজের পর থেকেই কিন্তু এই ইজতেমার ময়দানে মূলত এই খিত্তায় খিত্তায় মানুষজন এসে আরো জড়ো হচ্ছে। অর্থাৎ এই টঙ্গীর আশপাশের যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ যারা এই খিত্তায় অংশগ্রহণ করেনি বা 3 দিন থাকেনি, তারাই মূলত বাইরে থেকে আখেরি মোনাজাত উপলক্ষে আজকে এখানে এসে জড়ো হয়েছেন। এবং তারা যারা এখানে আসছেন তারা বলছেন যে যেহেতু ইজতেমার আখেরি মোনাজাত আশপাশে থাকার কারণে প্রতি বছরই তারা অংশগ্রহণ করেন, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা আজকে এখানে এসেছেন। এবং আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে যে এবার সার্বিক ব্যবস্থা কেমন। ইজতেমার খিত্তায় যেহেতু এবার 22টি জেলার মানুষ রয়েছে, মুসল্লিরা রয়েছে, সেক্ষেত্রে তারা বলছেন যে যেহেতু 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে সূরা নিজামের ইজতেমার এই পর্বটি, সেক্ষেত্রে কিন্তু লোকসমাগম কিছু সংখ্যক কম এবং নির্বিঘ্নেই তারা যত আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো তারা পালন করতে পারছেন। এবং একই সঙ্গে অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে অর্থাৎ অজু করার ব্যবস্থা এবং অন্য যে ব্যবস্থাগুলো সেই বিষয়গুলোতেও কিন্তু তারা সন্তুষ্টির কথা জানিয়েছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে দুপুর 12টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং আখেরি মোনাজাত করবেন সূরা নিজামের যিনি মুরব্বী রয়েছেন মাওলানা জোবায়ের, তিনি এই আখেরি মোনাজাত পরিচালনা করবেন। এর আগের পর্বের অর্থাৎ প্রথম দফার আখেরি মোনাজাতও কিন্তু তিনি পরিচালনা করেছিলেন। এবং আমরা কিন্তু দেখছি যে মুসল্লিরা তারা আসছেন, অর্থাৎ যারা এই ভেতরে অর্থাৎ ইজতেমার এই টঙ্গীর ভেতরের ময়দানে যারা আসতে না পারছেন তারা কিন্তু সড়কের দিকেও কিন্তু অনেকেই রয়েছেন। এবং সেই সড়কের দিকেও আমরা দেখছি যে সড়কের যান চলাচল যেন নির্বিঘ্ন থাকে সেই বিষয়টি কিন্তু পুলিশের পক্ষ থেকে, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে
কিন্তু সেই বিষয়টিতে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং একই সঙ্গে আমি জানিয়ে রাখতে চাই যে যারা মুসল্লিরা আসবেন এখানে তারা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্য কিন্তু সড়কের পাশাপাশি কিন্তু রেলেও 7টি বিশেষ ট্রেন দেওয়া হয়েছে, যার মাধ্যমে নির্বিঘ্নে যারা মুসল্লি এখানে অংশগ্রহণ করবেন আখিরি মোনাজাতে তারা যেন ঠিকঠাক বাড়ি ফিরে যেতে পারেন। এই ছিল টঙ্গী ইজতেমা ময়দান থেকে আমার কাছে সবশেষ। উজ্জ্বল, এবার ইফতেখার জানাবেন হকার ও যান চলাচল নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন? জি উজ্জ্বল, এই মুহূর্তে ইজতেমা ময়দানে চলছে নসিহতমূলক বয়ান এবং এই বয়ান করছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা এবং আর কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে ইজতেমার যে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের অর্থাৎ সুরাই নিজামের যে দ্বিতীয় ধাপের ইজতেমার আখিরি মোনাজাত। এবং এই আখিরি মোনাজাতকে কেন্দ্র করে আমরা প্রথম ধাপের মতো এই পর্বেও দেখেছি যে লাখো মুসল্লির যে স্রোত সেটি এই তুরাগ অভিমুখে এখন আসছে এবং এই মুসল্লিদের স্রোত আমরা সকাল থেকে দেখতে পেয়েছিলাম, অর্থাৎ ভোর থেকে এই মুসল্লিদের এই জমায়েত কিন্তু তুরাগের আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এবং এই যে মুসল্লিদের আসা যাওয়ার যে পথ, এই পথে আমরা একটি বিষয় খেয়াল করেছি যে দুর্ভোগের যে একটি চিত্র সেটি দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেও। এই যে আমার ইজতেমার পাশে যে কামারপাড়া সড়কটি রয়েছে ইজতেমা ময়দানের পাশে, এই সড়কটি একেবারেই ভ্যান গাড়িতে যে অস্থায়ী দোকান এবং যে ভাসমান যে দোকানপাট সেগুলোতে একদম ভরপুর ছিল। এই সড়কে মুসল্লিরা কোনোভাবে পায়ে হেঁটেও যাতায়াত করতে পারছিলেন না। এবং যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে গতবার ইজতেমা ময়দানের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল, তবে এইবার মুসল্লিদের পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের জন্য এই ইজতেমা ময়দানের আশপাশের সড়কগুলোতে যান চলাচল যথাসম্ভব তারা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, অর্থাৎ যান চলাচল করবে পাশাপাশি মানুষও পায়ে হেঁটে চলাচল করতে পারবেন সেই ব্যবস্থা রাখার কথা হয়েছিল। তবে এই সড়কে এই ফুটপাতে যে হকার এবং যে ভাসমান দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর কারণে আমরা দেখেছি যে সাধারণ মুসল্লিদের দুর্ভোগ হচ্ছিল, পাশাপাশি যে এই পথে যে সকল যানবাহনগুলো চলাচল করছিল তাদেরকেও বেশ দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম এই হকারদের দৌরাত্ম্য নিয়ে। যেহেতু তারা বরাবরের মতোই বলে আসছিলেন যে হকারদের উচ্ছেদ করা হবে, তো তবুও কেন এত হকার কিংবা এই ভাসমান দোকানপাট বসেছে ইজতেমা ময়দানে আসে। তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে এখানে অভিযান পরিচালনা করা হয়েছে। এক প্রকারে পুলিশ কিন্তু হকারদেরকে সরিয়ে দিয়েছেন, প্রায় এই পুরো রাস্তাটি হকারের দখলে ছিল, এখন কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে হকারদেরকে একদিক দিয়ে যখন উচ্ছেদ করা হচ্ছে অন্য দিক দিয়ে হকাররা আবারও বসে যাচ্ছে সড়কগুলোতে। অতএব বলা যায় যে হকারদের যে দৌরাত্ম্য সেটি যে নিরসন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হচ্ছে। এবং একটি বিষয় জানিয়ে রাখতে পারবে ইজতেমা ময়দানের আশপাশের সড়কগুলো সহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে কিছু বন্ধ ছিল। সমাগমকে কম হওয়ার কারণেই কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে কোন সড়কে যান চলাচল বন্ধ হবে না। মুসল্লিদেরকে বলা হয়েছে সড়কে যেন কেউ বসে মোনাজাতে অংশ না নেয়, যথাসম্ভব যেন ইজতেমা ময়দানের ভিতরে প্রবেশ করে যেন মোনাজাতে অংশ নেয়। তো যে কারণে এখনো আমরা দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ কামারপাড়া, আবদুল্লাপুর এবং যে মিলগেট যে সড়কটি রয়েছে প্রত্যেকটি সড়কে কিন্তু এখনো যান চলাচল করছে। মুসল্লি সেই পথগুলোতে আসা যাওয়ার পথে মুসল্লিদের ইজতেমা ময়দানে আসা এবং মুসল্লি এই ইজতেমার আখিরি মোনাজাত শেষে ময়দান থেকে যাওয়ার পথে কিন্তু আমরা যে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রত্যেকটি সংস্থা কাজ করছে। বিশেষ করে যদি বলি যে রেলওয়ে যে পুলিশ রেল কর্তৃপক্ষ কিন্তু 9টি স্পেশাল ট্রেন সার্ভিস ব্যবস্থা করেছেন। প্রত্যেকটি আন্তনগর এবং কমিউনিটি এবং লোকাল ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনে থামবেন এবং তারা কিন্তু মুসল্লিদেরকে নিয়ে তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য তারা কাজ করবেন। এবং বলা যায় যে ইজতেমার যে প্রথম পর্বের তুলনায় এই পর্বে কিছুটা লোক সমাগম কম হলো। এই পর্ব কিন্তু অনেক মুসল্লি সমাগম হয়েছে, লাখো মুসল্লির অংশগ্রহণে দ্বিতীয় পর্বে যে ইজতেমার আখিরি মোনাজাত সেটি 12টার দিকে শুরু হবে এবং সেটি 12:30টার মধ্যে শেষ হবে এবং ইজতেমার আখিরি মোনাজাত পরিচালনা করবে 12টার মধ্যে। সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে বদলে যাচ্ছে ছাত্র রাজনীতির ধারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের 7 দিনব্যাপী হেলথ ক্যাম্পে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসকের পরামর্শ পেয়ে খুশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কল্যাণে আসবে ছাত্র সংগঠনগুলোর এমন যে কোনো উদ্যোগে পাশে থাকার আশ্বাস বিশ্ববিদ্যালয় উপাচার্যের। মুজাহিদ শুভর প্রতিবেদন। হলের ফটকেই স্বাস্থ্যসেবার পসরা নিয়ে দাঁড়িয়ে ভ্রাম্যমাণ বাস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিসিন, গাইনি, চর্ম, দন্ত ও নাক কান গলার চিকিৎসকদের কাছে পাচ্ছেন বিনামূল্যে পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ। টিএসসি, কার্জন হল সহ এক দিন এক এলাকায় চলছে সেবা কার্যক্রম। 30 জানুয়ারি থেকে শুরু হওয়া ছাত্র শিবিরের 7 দিনব্যাপী হেলথ ক্যাম্পে ভীষণ খুশি শিক্ষার্থীরা। চিকিৎসা নিচ্ছেন হলের স্টাফরাও। বাসায় চলে গেছিলাম, জানলাম যে এখানে ফ্রিতে দেখানো হচ্ছে, আমি এর জন্য এখানে আসলাম। আমরা 4 বান্ধবী সবারই একটু স্কিনের প্রবলেম থেকেই যায়, তো ভাবছি একটু ফ্রি যেহেতু আবার ফ্রি মেডিসিন দিচ্ছে। আমার কাছে খুব ভালো লেগেছে, ওনারা ঔষধও প্রোভাইড করেছে। পজিটিভ যে ধারণাগুলো যদি বজায় থাকে তাহলে ছাত্র রাজনীতি নিয়ে আমাদের যে ভীতি, ছাত্রলীগের যে নির্যাতন, সেই নির্যাতনের যে ট্রমা, সেই ট্রমা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। 800-1000 টাকা দিয়ে ভালো ডাক্তার দেখানো সম্ভব না, তো সেই দিক দিয়ে আমার মনে হয় যে এটা একটা অনেক ভালো উদ্যোগ। নিজেদের দলীয় স্বার্থের চিন্তা না করে জনস্বার্থে যে কাজগুলো করা হয়, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই উচিত এই ধরনের কাজ করার। প্রতিদিন গড়ে চিকিৎসা নিচ্ছেন 400 শিক্ষার্থী। গড়ে ওষুধ বিতরণ করা হচ্ছে 1,30,000 টাকা পর্যন্ত। অনেক পার্সোনাল হাইজিনের অভাবে তারা বিভিন্ন কমিউনিকেবল ডিজিজে তারা আক্রান্ত হয়ে যাচ্ছে। দেখা যায় সামান্য একটা বিষয়, কিন্তু এই বিষয়ে তাদের ধারণা না থাকার কারণে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। প্রথমবার শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়ায় চাহিদা অনুযায়ী আগামীতেও বড় পরিসরে হেলথ ক্যাম্প আয়োজনের আশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির। রোগীর নিড কেমন সাপোর্ট দরকার, এটার বেসিসে আমরা ফার্দার বড় বড় হাসপাতালগুলোর সাথে আমরা এমইউতে যাবো চিন্তা আছে। সরকারিগুলোর সাথে এক ধরনের আলাপ হওয়া, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গেলে চিকিৎসা সহযোগিতা খুব ইজিলি পায়, সুলভ মূল্যে পায়, ক্রিটিক্যাল অপারেশনের ভালো সাপোর্ট পায়। পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র সংগঠনগুলোর কল্যাণমুখী কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছাত্র সংগঠন যারা আছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের এই প্রথাগত রাজনীতির বাইরে কিছু ভালো কাজ করার চেষ্টা করে। আজকে এটাকেই যদি আমি ধীরে ধীরে আমার স্বাস্থ্যকেন্দ্রের একটা নিয়মিত অংশ করে দিতে পারি, তাহলে একটা বড় কাজ হবে। বিগত দিনে ছাত্র রাজনীতি মানেই সিট বাণিজ্য, হল দখল, মিছিল, মিটিং আর বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর নির্যাতনের বিভীষিকা। কিন্তু বর্তমানে ভর্তি পরীক্ষার দিনে ভর্তিচ্ছু শিক্ষার্থী বা অভিভাবকদের নানা ধরনের সহায়তা দেওয়া বা ক্যাম্পাসে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের মধ্য দিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে যে প্রতিযোগিতার রাজনীতি শুরু হয়েছে, তা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন শিক্ষার্থীরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। উদ্বোধনের 1.5 যুগ পরও পুরোপুরি চালু হয়নি ময়মনসিংহ চরাঞ্চলে নির্মিত 20 রোজার পরাণগঞ্জ হাসপাতাল। নিয়োগ দেয়া হয়নি প্রয়োজনীয় জনবল। আউটডোর চালু থাকলেও শুরু হয়নি ইনডোর সেবা। পরিত্যক্ত পড়ে আছে আবাসিক ভবন। স্থানীয়দের অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক কারণে হাসপাতালটি চালু হয়নি। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। ব্রহ্মপুত্র নদের বিশাল চরাঞ্চল, 2 উপজেলার 5টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষের জন্য নেই কোনো হাসপাতাল। দারিদ্রতা আর রোগে শোকে কাতর চরাঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্যসেবার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছুটতে হয় ময়মনসিংহ মেডিকেলে। সংকট সমাধানে 2006 সালে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে সদরের পরাণগঞ্জে নির্মিত হয় 20 শয্যার এই হাসপাতাল। তবে যে প্রত্যাশায় হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছিল তা পূরণ হয়নি দীর্ঘ 1.5 যুগেও। বর্তমানে শুধুমাত্র আউটডোর চিকিৎসা সেবা চালু রয়েছে এখানে। নেই রোগী ভর্তির ব্যবস্থা। ওষুধপাতি আর কি দেয় হালকা পাতলা, আর বড় ধরনের চিকিৎসা নাই হাসপাতালে। বাচ্চা চুলকানি কোনো মলম পাই নাই, আর এই যে মাথার ভিতরে গা হয়েছে এগুলোরও কোনো ওষুধ নাই। যেটা দরকার এটি পাইনি আর কি, অন্য ওষুধ পাই, জ্বরের বড়ি পাই না। হাসপাতালটা চালু হইলে গরিব দুঃখী সবই এনে চালা হয়তো। এখানে মূলত বহির্বিভাগের চিকিৎসাগুলো দেয়া হয়। এখানে বাচ্চা, শিশু এবং নারী 3 জনকে চিকিৎসা দেওয়া হয়, এটা পুরোপুরি বহির্বিভাগে। আর সাধারণত এই যে হাঁচি, সর্দি, কাশি, জ্বর বা চর্মরোগের যে বিষয়গুলো, এগুলোর উপরেই চিকিৎসাটা দেওয়া হয়। অথচ উদ্বোধনের পরই অপারেশন থিয়েটার, শয্যা, এক্স-রে মেশিন ও জরুরি বিভাগে ব্যবহারের জন্য কোটি টাকার যন্ত্রপাতিও সরবরাহ করা হয়। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ না দেয়ায় রোগী ভর্তি চালু করা যায়নি। পরবর্তীতে শয্যাসহ সব যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয় অন্য হাসপাতালে। চিকিৎসক, নার্স ও কর্মচারীদের আবাসিক ভবনগুলোর পরিত্যক্ত অবস্থা।
একজন রুগী বেশি অসুস্থ থাকলে আমাদের ময়মনসিং নিয়ে যেতে হয়, এখানে যদি চালু হইতো তাহলে এখানে নিয়ে আসলে আমাদের অনেক উপকার হইতো। আমরা আসলে অঞ্চলের মানুষ যাতায়াত করতে পারি না, রাস্তাঘাট অসুবিধা, অনেক দূরে জার্নি করতে হয়। আমরা যে আশঙ্কা নিয়ে এটা আসলে জমি দান করেছিলাম, সেটা থেকে চর এলাকাবাসী মানে চিকিৎসা সেবা থেকে ব্যাহত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, চিকিৎসক নার্স নিয়োগ হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল সংকট এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামের অভাবে ইনডোর সেবা চালু করা যাচ্ছে না। সচিব স্যার এখানে এসেছিলেন পরিদর্শনে, আমরা সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছি ওনাকে। উনিও বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখানে জনবল নিয়োগ করা হবে এবং অচিরেই সেই সংকট সমাধান করা হবে। স্বাস্থ্য বিভাগের উদাসীনতায় সকল প্রকার অবকাঠামোগত সুযোগ সুবিধা থাকার পরেও চালু হয়নি ইনডোর কার্যক্রম। হাসপাতালটি আদৌ পুরোপুরি চালু হবে নাকি বঞ্চিতই থাকবে চরাঞ্চলের মানুষেরা, সেটি এখন বড় প্রশ্ন। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। যুক্তরাষ্ট্রের দখলে থাকবে গাজা উপত্যকা। নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটা লম্বা সময় গাজার নিয়ন্ত্রণ নিয়ে উপত্যকাকে পুরোপুরি ঢেলে সাজানোর প্রস্তাবও দিয়েছেন তিনি। এছাড়া ফিলিস্তিনিদের গাজার বাইরে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে গেলে বদলে যাবে গাজার ইতিহাস। আরও জানাচ্ছেন তানভীর জানি। দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের ক্ষমতায় বসে প্রথম বিদেশি নেতা হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজা উপত্যকা নিয়ে চমকপ্রদ কিছু প্রস্তাব রাখেন ট্রাম্প। গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে ঢেলে সাজানো হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। দীর্ঘমেয়াদে গাজার মালিকানা দখলে নিয়ে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সচল করা হবে অর্থনীতি। এই অঞ্চলের বাসিন্দাদের জন্য বিপুল কর্মসংস্থান তৈরির প্রস্তাবও দেন তিনি। and be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site, level the site and get rid of the destroyed buildings, level it out, create an economic development that will supply. যদিও দীর্ঘমেয়াদী মালিকানা গ্রহণের বিষয়ে বিস্তারিত পরিকল্পনার বিষয়ে কিছুই জানাননি ট্রাম্প। তার মতে, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকা খুব বিপজ্জনক এবং এর ভবিষ্যৎ অনিশ্চিত। গাজার বর্তমান অবস্থা নরকের মতো, অন্য কোথাও যাওয়ার জায়গা নেই বলেই বাসিন্দারা বাধ্য হয়ে সেখানে ফিরছেন বলে মন্তব্য করেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বাস্তবতার সাথে কোনো মিল নেই। I think he's just making things up off the cuff. Most certainly there's no plan behind this. And if there is, it's not a plan that has any connection to reality in today's Middle East, and certainly not in consultation. সংবাদ সম্মেলনে গাজায় বসবাসকারী 18 লাখের বেশি মানুষকে অন্যান্য আরব দেশে স্থানান্তরিত করা উচিত বলে ফের মত দেন ট্রাম্প। যদিও আরব রাষ্ট্রগুলো আগেই তার এই মন্তব্যের বিরোধিতা করেছে। I can tell you, I spoke to other leaders of countries in the Middle East and they love the idea. They say it would really bring stability, and what we need is stability. হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মিদের মুক্তির বিষয়ে অস্ত্রবিরতি চুক্তি ব্যর্থ হলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের আলোচনায় অংশ নিতে কাতারের প্রতিনিধি পাঠাতে রাজি হয়েছে ইসরায়েল। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তার পূর্বসূরি বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করেন তিনি। ট্রাম্পের অভিযোগ, গেল 4 বছরে ইসরায়েলের শত্রুদের আরও শক্তিশালী করেছেন বাইডেন। এদিকে ট্রাম্পের পরিকল্পনা ও নেতৃত্বের প্রশংসা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সময় ট্রাম্পকে ইসরায়েলের সর্বকালের সেরা বন্ধু বলে অভিহিত করেন তিনি। তানভীর জানি, এখন, বিশ্ব। আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করলেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা। স্থানীয় সময় মঙ্গলবার আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। তাদের আলোচনায় উঠে আসে সিরিয়ার অর্থনীতি ও দেশটির স্থিতিশীলতার বিষয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়। সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী তুরস্ক। এ সময় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সিরিয়া ভ্রমণে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট আহমেদ আল সারা। সিরিয়া সহ বৃহত্তর এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি ফেরাতে তুরস্কের সহযোগিতা চান তিনি। এছাড়া কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার
প্রতিশ্রুতি দেন দুই নেতা। আসাদ সরকারের পতনের 2 মাসের মাথায় দেশটির দায়িত্ব নেন বিদ্রোহী গোষ্ঠীর নেতা আহমেদ আল সাদা। আবার দেশের খবর, রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমর, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াতকে আদালতে হাজির করার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, জানাবেন তাদের কোন কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আর শিবলি রুবাইয়াতকে কখন হাজির করা হতে পারে? উজ্জ্বল, যেমনটি বলছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবরে পোশাক কর্মী রুবেল, যিনি আন্দোলনে নিহত হয়েছিলেন, সেই হত্যা মামলায় কিন্তু আজকে ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান খান মিয়াকে কিন্তু আজকে এখানে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা এর আগে অন্য মামলায় গ্রেপ্তার ছিলেন এবং অন্য মামলায় রিমান্ডে ছিলেন, কিন্তু আজকে তাদের এই মামলাটিতে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় কিন্তু আরও অনেক হেভিওয়েট আওয়ামী লীগ নেতাদেরও আমরা গ্রেপ্তার হতে দেখেছি। তো এই মামলাটিতেই কিন্তু আজকে তাদেরকে গ্রেপ্তার দেখানো হলো এবং সকালবেলাই আদালত এই রায় দেন এবং তাদেরকে এই মামলায় কিন্তু এই পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আর যেটি বলছিলেন যে ঢাকায় স্টক এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইতুল ইসলামকে কিন্তু গতকাল রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে। তো আজকে সকাল থেকেই একটা চাউর যে ওনাকে হয়তো আজকে যে কোনো সময় আদালতে তোলা হতে পারে। তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতি এবং তার ক্ষমতা অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের কিন্তু অভিযোগ রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে গতকাল রাতে গ্রেপ্তার করানো হয়েছে। যদিও কোন মামলায় তাকে গ্রেপ্তার করানো হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে আমরা ধারণা করছি আজকে যে কোনো সময় তাকে হয়তো আদালতে উপস্থাপন করা হতে পারে এবং পরবর্তীতে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে। আর রুবেল হত্যা মামলা প্রসঙ্গে যদি বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক কর্মী রুবেল তিনি কিন্তু আদাবর থানায় নিহত হন এবং নিহত হওয়ার পরে কিন্তু এই মামলাটি করা হয় এবং এই মামলায় কিন্তু আওয়ামী লীগের বড় বড় অনেক নেতাকেই কিন্তু ইতিমধ্যে আসামি করা হয়েছে। আজকে সেই আসামির তালিকায় কিন্তু আজকে এই বাকি 3 জন আসামি, নতুন আসামি যুক্ত হলেন। তো আদালত প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল, বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। 2 দলের ফাইনালে ওঠার লড়াই শুরু সন্ধে 6:30টায়। গুরুত্বপূর্ণ ম্যাচটি সামনে রেখে আগের দিন কোনো দলেই অনুশীলন করেনি। এবারের আসরের শেষ দিকে দিয়ে দলের শক্তি বাড়াতে শিমরন হেটমেয়ার ও জেসন হোল্ডারকে উড়িয়ে এনেছে খুলনা। কোয়ালিফায়ার ম্যাচে ফ্রাঞ্চাইজিটির জার্সিতে 2 ক্যারিবিয়ান যে খেলবেন তা প্রায় নিশ্চিত। অন্যদিকে চিটাগং কিংস ডু অর ডাই ম্যাচের আগে বড় কোনো তারকাকে দলে ভেড়ায়নি। খুলনা চিটাগংয়ের মধ্যকার জয়ী দল 7 ফেব্রুয়ারি ফাইনাল খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। এদিকে এবারের বিপিএলকে রেসলিংয়ের মতো সাজানো খেলা বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। 1 দশক পরেও কেন শিক্ষা নিতে হবে বিসিবিকে, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। আমার মনে হয় যে বিপিএল এর মান কিন্তু ইন্টারন্যাশনাল লেভেল মান না, এটা মনে রাখতে হবে। বিপিএল হচ্ছে একটা সেকেন্ড গ্রেডের টুর্নামেন্ট। 1 দশক পেরিয়েও কি তাহলে দীর্ঘশ্বাস হয়েই রইল বিপিএল? চোখে দেখা যায় কিন্তু বিশ্বাস করা যায় না। মাঠের বাইরে শুধুই বিতর্ক। বলবো না যে খুব বেটার হয়েছে। আমরা টিভির চোখে কিন্তু রেসলিং খেলা দেখেছি একটা সময়, রেসলিং, কিন্তু শুনেছিলাম পরে রেসলিং নাকি অনেক রকম খেলা যেটা হয় আগে থেকে ডিসাইডেড যে কে হবে, কি হবে, অভিনয় কি হবে। তো বিপিএল এর মধ্যে এটা মানুষের মধ্যে এটা কেন জানি চলে আসছে যে বিপিএল খেলাগুলো দেখে অনেক সময় মানুষের মধ্যে, বেশিরভাগ মানুষের মধ্যে চলে আসছে মানে এটা সব সাজানো খেলা। চলতি আসরে দেখা গেছে নানা অসামঞ্জস্য। তীব্র সমালোচনার মুখে বিসিবি প্রেসিডেন্ট বলেছিলেন এটা শিক্ষা নেয়ার আসর। তাহলে আগের 10 আসরে কি কোনো শিক্ষা লাভের সুযোগ ছিল না? 10 বছর কিন্তু হয়ে গেছে, তো এই লার্নিং বললে হবে না যে লার্নিং ছিল। আমার কাছে মনে হয় লার্নিং তো কিসের লার্নিং, কমিটি ম্যানেজমেন্ট চেঞ্জ, বাট বিপিএল এর কনসেপ্ট অনেক দিন ধরেই আছে। ট্রেন তো একটাই ট্রেন চলছে, মালিক শুধু ড্রাইভার চেঞ্জ হয়েছে। ঘটা করে আয়োজন, বলা হচ্ছিল এটাই হতে যাচ্ছে ইতিহাস সেরা বিপিএল, কিন্তু কি হলো শেষ পর্যন্ত?
হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা আমরা করতে পারতাম, যে না কেন আমরা হোম অ্যান্ড অ্যাওয়ে পারবো না কেন? আজকে দেখেন 3টা ভেন্যুতেই খেলা হচ্ছে, চিটাগাং, ঢাকা এবং সিলেট, এই 3টে ভেন্যু। কেন আমরা আরও 4টা-5টা ভেন্যু বাড়াতে পারলাম না? তো এখন বলতে পারেন যে হ্যাঁ নতুন গভর্নমেন্ট আসছে সেজন্য পারি না। কেন? আপনি নতুন গভর্নমেন্ট আসলে কী হয়েছে? সিস্টেম তো যারা প্রশাসনিক জায়গায় তারা আছেন, হয়তো খেলার নিয়মগুলোকে আপনি তো যারা প্রোডাকশন করবেন তারা তো চেঞ্জ হয়ে নেই। তবে জাতীয় দলের এই অধিনায়ক মনে করছেন সঠিক পরিকল্পনা নিলে এখনও সুদিন ফেরানো সম্ভব বিপিএলে। আশা করি যে ভবিষ্যতে বিপিএলটা যেন একটা কোয়ালিটি বিপিএল হয় এবং সবার যেন একত্রতা থাকে। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চুক্তিভিত্তিক যাতায়াতে বাজার হারাচ্ছে রাইড শেয়ারিং অ্যাপস। নীতিমালা বাস্তবায়নের অভাবে যাত্রী ও চালকের নিরাপত্তা বিঘ্নিত। সড়ক বিভাগের উচ্ছেদের প্রতিবাদে উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট। তেল পরিবহন বিক্রি বন্ধ। পেট্রোল পাম্প মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করেছে। এখন তেল পাচ্ছি না, এই তেলের কারণে সমস্যা, আমরা টিপে যেতে পারবো না। পাম্পে তেল নাই, গাড়ি চালাবো কি করে আর আমরা চলবো কি করে? বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ। ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। ঘোষণা ট্রাম্পের। অবকাঠামো উন্নয়ন সহ ধ্বংসপ্রাপ্ত উপত্যকা পুরোপুরি ঢেলে সাজানোর প্রস্তাব। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhonTV।